হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য যে বইটি রিভিউ করব তা রয় টিউটোরিয়ালস থেকে প্রকাশিত হয়েছে। বইটি হচ্ছে এসএলএসটি ইতিহাস 9, 10 এবং 11, 12-এর জন্য। বইটি লিখেছেন পতিত রায় স্যার এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রচ্ছদে এখানে পরিষ্কার বলা আছে যে বইটি হচ্ছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নের একটি বই। বইটির মোট যে পৃষ্ঠা সংখ্যা তা হচ্ছে 398 এবং পৃষ্ঠার যে কোয়ালিটি তাও কিন্তু যথেষ্ট ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। প্রিন্টিংয়ের কোয়ালিটি ডিসেন্ট, কারণ খুব মাইনিউটলি তোমরা যদি খেয়াল করো দেখবে যে বোল্ড লেখাগুলো কিছুটা তার কালি কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে গেছে, যদিও পড়তে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো আমি স্যারকে এই সমস্যার কথা কিন্তু জানিয়েছিলাম, তাতে উনি বললেন যে পরের লটে যে বইগুলি ছেপে বেরোবে তাতে আশা করা যায় যে এই সমস্যা থাকবে না। আর বইয়ের যে বাইন্ডিং তাও কিন্তু যথেষ্টই ভালো, মানে কোনোভাবেই পৃষ্ঠা খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আমি বেশ কয়েকদিন ধরে এই বইটিকে অনেকটা সময় নিয়েই দেখেছি, তাতে বাইন্ডিং কিন্তু যথেষ্ট মজবুত। ঠিক আছে, তো শুরুতে আর একটা কথাও বলে দিই যে এই বইটি কিন্তু প্রথাগত কোনো বই নয়। পতিত রায় স্যার বেসিক্যালি নেট সেটে স্টুডেন্টদের কোচিং দিয়ে থাকেন এবং এসএলএসটি স্টুডেন্টদেরও উনি কোচিং দিয়ে থাকেন। তো উনি ওনার ছাত্রছাত্রীদের জন্য যে স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করেছিলেন সেটিকেই একটি বইয়ের আকারে প্রকাশ করেছেন। ফলে কোথাও এখানে তোমরা এই বইটির যে প্রিন্টেড প্রাইস তা পাবে না, আমিও পাইনি। তা আমি ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন যে এই বইটির এই মুহূর্তে দাম 450 টাকা রাখা হয়েছে এবং এই বইটি কিন্তু তোমরা কোনো অফলাইন বা অনলাইন স্টোরেও পাবে না, কোনো বইয়ের দোকানে পাবে না। এটি পাওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে এই যে ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বার হচ্ছে পতিত রায় স্যারের নিজস্ব ফোন নাম্বার। সেই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো বা এই নাম্বারে তোমরা সরাসরি কল করতে পারো। ফোনের মাধ্যমে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের বাড়ির অ্যাড্রেসে সরাসরি বইটি পেয়ে যাবে। এবার চলো আমরা বইটির একটু সূচিপত্র দেখে নিই। আচ্ছা, প্রথমেই যেটা খেয়াল করার তা হচ্ছে এখানে স্কুল সার্ভিস কমিশনের 9, 10 এবং 11, 12-এর সিলেবাসটি বাংলাতে দিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে দেখলাম যে এখানে পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের হিস্ট্রি সিলেবাস সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে, যদিও এর খুব একটা প্রয়োজন ছিল না। এরপর হচ্ছে সূচিপত্র। এখানে দেখো আমরা এই বইয়ের যে কন্টেন্ট তাকে 26টি অংশে পাচ্ছি। একটু চোখ বুলিয়ে নিই। প্রথমেই আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, তারপরে হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান, বৌদ্ধ জৈন ধর্ম, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পাল ও সেন যুগ, মানে এখানে প্রাচীন যুগ শেষ হচ্ছে। তারপরে দিল্লি সুলতানি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, মুঘল পরবর্তী নবাবী আমল, এখানে শেষ হচ্ছে মধ্যযুগের ভারতের ইতিহাস। তারপরে কোম্পানির শাসনকাল, 1857 মহাবিদ্রোহ, ব্রিটিশ ভাইসরয় ও তাদের সময়কাল, ধর্মীয় সমাজ সংস্কার আন্দোলন, স্বদেশী আন্দোলনের যুগ, গান্ধীবাদী রাজনীতির যুগ, মুসলিম লীগ। এইভাবে ভাগ করা হয়েছে আধুনিক ভারতবর্ষের ইতিহাসকে। আর এরপরে দেখো বলা আছে ইউরোপের ইতিহাস তথ্য ভিত্তিক, এই বিষয়টা কি আমরা দেখব। তারপরে ইউরোপের ইতিহাস এমসিকিউ, এটাকে কিন্তু আর ভাগ ভাগ করা হয়নি। আর তারপরে পরিশিষ্ট প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান তথ্যভিত্তিক, তো এটাও কি আমরা দেখব। এবার বেসিক্যালি বইয়ের যে কন্টেন্ট সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা আছে সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, দেখতেই পাচ্ছ যে প্রশ্ন, 4টে অপশান এবং তার উত্তর এই ফরম্যাটে দেওয়া আছে। খেয়াল করো, এই হচ্ছে হরপ্পা সভ্যতা এবং দেখো কিভাবে প্রশ্ন এবং উত্তর রাখা হয়েছে। আমার মনে হয় যে পরীক্ষার তো আর মাত্র মাসখানেক বাকি আছে। এই সময়ও যদি আমরা চাই যে আমাদের সম্পূর্ণ সিলেবাসকে একবার রিভিশন করতে, তো সেক্ষেত্রেও এই বইটি কিন্তু আইডিয়াল হতে পারে। প্রশ্ন, 4টে অপশান, উত্তর, প্রশ্ন, 4টে অপশান, উত্তর। প্রশ্ন এবং উত্তরটা বোল্ড করে দেওয়া আছে।
তোমরা দেখো, এবং হরপ্পা সভ্যতার ওপর মোট কতগুলি প্রশ্ন আছে সেটাও তোমরা একটু দেখতে পাবে। আচ্ছা, এইখানে হরপ্পা সভ্যতা শেষ হচ্ছে। দেখো 169 কোশ্চেন্স। হ্যাঁ, এটা ঠিক যে আমি সমস্ত প্রশ্নই প্রায় দেখার চেষ্টা করেছি এবং দেখেছি যে 5-7টি প্রশ্ন হয়তো রিপিটেশন আছে একটু অন্যভাবে। ঠিক আছে, যেমন তোমাদের আমি একটু দেখিয়ে দিই। যেমন ধরো যে 101 নম্বরের যে প্রশ্নটি, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত, এটি কিন্তু 50 নম্বর কোশ্চেনেও রিপিটেশন হয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত। আবার হরপ্পা থেকে কোন প্রতীক পাওয়া গেছে, এটি রিপিটেশন হয়েছে 127 নম্বর কোশ্চেনে। হরপ্পা সভ্যতায় কোন প্রতীকটি পাওয়া গেছে, এরকম 4-5টি প্রশ্ন ম্যাক্সিমাম, ঠিক আছে, রিপিটেশন হয়েছে। কিন্তু যেটা বলার যে কোশ্চেনের কোয়ালিটি, ধারাবাহিকতা খুবই ভালো, এবং কোশ্চেনের যে গভীরতা সেটাও কিন্তু যারা একটু নেক্সট লেভেলে প্রিপারেশন নিতে চাইছে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন দেখাটা খুব জরুরি। আর একটি বিষয় হয় এমসিকিউ এর ক্ষেত্রে যে ভুল আছে কি না। তো হরপ্পা সভ্যতার এই প্রশ্নগুলি দেখতে গিয়ে অ্যাকচুয়ালি ভুল কিন্তু আমার চোখে তেমন পড়েনি। হ্যাঁ, একটা কন্ট্রোভার্সিয়াল আনসার আমার মনে হয়েছে যে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় বসতি কোনটি, এটি উনি রেখেছেন যে মহেঞ্জোদারো। কিন্তু আমার মনে হয় এখন গবেষণায় যে জায়গায় পৌঁছেছে তাতে এটি কিন্তু রাখিগড় বা রাখিগড়ি হওয়ার কথা। কারণ মহেঞ্জোদারোর যে এরিয়া, মানে যতটুকু এরিয়ার মধ্যে মহেঞ্জোদারো সভ্যতাকে পাওয়া গেছে তার থেকে অনেক বেশি এরিয়া নিয়ে কিন্তু যে রাখিগড় বা রাখিগিরি যে সাইটটা সেটা আবিষ্কৃত হয়েছে এবং তার খনন কার্য এখনও চলছে। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে একটু রেকটিফিকেশন হলে ভালো হতো। এছাড়া আর কিন্তু কোনো প্রশ্নে আমি সেই ধরনের ভুল অন্তত এই অধ্যায়ে পাইনি। ঠিক আছে, এর পরের বৈদিক সভ্যতাটা তোমরা একটু দেখো। দেখো আর্য শব্দের অর্থ কী, আর্য শব্দটি মূলত কোন অর্থে ব্যবহৃত, আর্যদের ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত, ইন্দো ইউরোপীয় ভাষার তত্ত্ব প্রথম দেন কে, আর্টিক হোম ইন দ্য বেদাস গ্রন্থটি কার লেখা, আর্টিক হোম ইন দ্য বেদাস গ্রন্থ অনুযায়ী আর্যদের আদি নিবাস কোথায়, ব্র্যান্ডেনস্টাইন আর্যদের আদি নিবাস কোথায় বলে মনে করেন, ঋগ্বেদের সঙ্গে নিচের কোন গ্রন্থটির সাদৃশ্য আছে, ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি নিবাস কোথায় ছিল। আমি কেন প্রশ্নগুলো পরপর পড়লাম, যে উনি একটা অধ্যায়ে যেভাবে প্রশ্নগুলোকে সাজানোর চেষ্টা করছেন তার মাধ্যমেই উনি সম্পূর্ণ অধ্যায়ের কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। মানে প্রশ্ন উত্তর ফরম্যাটে পর পর ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করা হয়েছে এবং আমার মনে হয়েছে যে এটাই সম্পূর্ণ বইয়ে কিন্তু উনি চেষ্টা করেছেন সমস্ত অধ্যায়। তো আর্যদের ক্ষেত্রে প্রশ্নের সংখ্যা একটু দেখো, এই হচ্ছে 166টা প্রশ্ন। এরপরে ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান, এখান থেকে প্রশ্নের সংখ্যা তোমরা খেয়াল করো 175টি প্রশ্ন। বৌদ্ধ জৈন ধর্ম 205খানা প্রশ্ন। মৌর্য সাম্রাজ্য 227টি প্রশ্ন। গুপ্ত সাম্রাজ্য 147টি প্রশ্ন। বাংলায় পাল ও সেন যুগ 86টি প্রশ্ন। এরপরে হচ্ছে শুরু দিল্লি সুলতানি সাম্রাজ্য এবং প্রথমে দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন যে সাহিত্যিক উপাদান তার উল্লেখ এখানে করা হয়েছে। এবং দেখো তারপর মোহাম্মদ ঘড়ি, কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, বলবন, মানে ধারাবাহিকতা দারুণভাবে কিন্তু মেনটেন করা হয়েছে। দেখো এরপরে জালালউদ্দিন খলজি, তারপর আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এ দেখো লোদি বংশ, সুলতানি স্থাপত্য এবং সেখানে আলাদা করে প্রশ্ন রাখা হয়েছে প্রাদেশিক স্থাপত্য শৈলী, সুলতানি প্রশাসন। এরপর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য থেকে কতগুলি প্রশ্ন রাখা হয়েছে সেটাও তোমরা একটু দেখো। প্রশ্নের সংখ্যা হচ্ছে 84। এরপর মুঘল সাম্রাজ্য, আবার সেই মুঘল যুগের উপাদান, বাবর, হুমায়ুন, শের শাহ। পরপর
মানে তোমরা যেভাবে একটা টেক্সট বইতে অধ্যায় ধরে ধরে পড়েছো, ঠিক সেইভাবে এমসিকিউ, এবং এমসিকিউ এর মধ্যেও কিন্তু যথেষ্ট ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করা হয়েছে। ফলে কেউ যদি চায় যে আবার পুরো রিভিশনের মতন করে এই বইটি সলভ করতে, সে কিন্তু দেখতেই পারে। জাহাঙ্গীর, শাহজাহান। আচ্ছা, এরপর আমরা আধুনিক ভারতের একটা চ্যাপ্টার দেখি, যেমন ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়, ব্রাহ্ম সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়, পরপর ধারাবাহিকভাবে চেষ্টা করা হয়েছে। এবং এখানেও দেখো 99টি প্রশ্ন রাখা হয়েছে। আচ্ছা, এরপর যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইউরোপের পার্টটা। ইউরোপে মেনশন করা আছে ইউরোপের ইতিহাস তথ্যভিত্তিক 299 পেজ, আর ইউরোপের ইতিহাস এমসিকিউ 325 পেজ। তো ব্যাপারটা কি, চলো আমরা একটু দেখে নিই। 299 পেজ ইউরোপের ইতিহাসের এই যে তথ্যভিত্তিক পোর্শনটা, এটা দেখো, এখানে সমস্ত ইউরোপের পোর্শনটাকে উনি আগে ওয়ান লাইনার ফরম্যাটে আলোচনা করার চেষ্টা করেছেন, আলোচনা করে দেখিয়েছেন। এবং আমার মনে হয় যে চোখ বুলিয়ে নেওয়ার জন্য এই বিষয়টা কিন্তু খুব আইডিয়াল। ফরাসি বিপ্লব এবং পরপর যে ঘটনাগুলো, সেগুলোকে রাখা হয়েছে। সন্ত্রাসের শাসন, ফরাসি বিপ্লবের কারণ, এবং এরপরে সময় সারণী, নেপোলিয়ন বোনাপার্টের জীবনী ও কার্যকাল, বিভিন্ন ঘটনাগুলো একদম সময় ক্রম ধরে পরপর টুকরো টুকরোভাবে আলোচনা করা হয়েছে। জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, চোখ বুলিয়ে নেওয়ার জন্য কিন্তু খুব আইডিয়াল। ইটালির ঐক্য সাধন, জার্মানির ঐক্য সাধন, ইটালিতে ফ্যাসিবাদের উত্থান, নাৎসি জার্মানির উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর কালানুক্রমিক সারণী এইভাবে দেওয়া হয়েছে। এবার এখানে শুরু হচ্ছে ইউরোপের ইতিহাসের এমসিকিউ। তো বিপ্লব পূর্ব ফ্রান্স বলে পরপর এমসিকিউ, এবং এখানেও ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। এমন না যে এলোমেলোভাবে এমসিকিউগুলো দেওয়া রয়েছে, এখানেও পরপর ক্রোনোলজি মেনটেন করে এবং সিলেবাসে যে ঘটনাগুলো যেভাবে আছে সেইভাবে রাখার চেষ্টা করা হয়েছে। এবার ফরাসি বিপ্লব, এমসিকিউ এর প্যাটার্নটা কিন্তু এক, কোশ্চেন, 4টে অপশান, আনসার। মানে শুধু কোশ্চেন আনসার দেখলেও কাজ হয়ে যাবে চোখ বুলিয়ে নেওয়ার জন্য। এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড বলেছি যে যথেষ্ট ভালোই কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট, নাৎসি জার্মানির উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর যেটা উনি লাস্ট রেখেছেন তা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান তথ্যভিত্তিক, 364 পেজ। এখানে কিছু উপাদানকে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো সামগ্রিকভাবে আমি বইটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। অ্যাপারেন্টলি বইটি কিন্তু বেশ ইমপ্রেসিভ, এবং পতিত রায় স্যার এই বইটির যে হার্ড কপি সেটা পাঠানোর আগে আমাকে একটা সফট কপি পাঠিয়েছিলেন। প্রথমে উনি 2টি অধ্যায়ের পাঠিয়েছিলেন দেখার জন্য যে বিষয়টা কেমন হচ্ছে। তো আমি আমার ফিডব্যাক ওনাকে ব্যক্তিগতভাবে দিয়েছিলাম। তারপর উনি সম্পূর্ণ বইয়ের সফট কপি আমাকে পাঠিয়েছিলেন। তো মোটামুটি দেখে আমার বইটি কিন্তু ইনিশিয়ালি যথেষ্ট ভালো লেগেছিল, কারণ খুব ধারাবাহিকভাবে লেখা, প্রশ্নের যে কোয়ালিটি সেগুলোও যথেষ্ট ভালো। তো আমি একটা ফিডব্যাক ওনাকে দিই। তারপর উনি এই বইটির একটি হার্ড কপি আমাকে পাঠিয়েছেন, যাতে আমি তোমাদের উদ্দেশ্যে বইটি রিভিউ করতে পারি। তো এই হার্ড কপি পাওয়ার পর আমার দায়িত্ব অনেক বেড়ে গেল, যেহেতু আমাকে তোমাদের উদ্দেশ্যে বইটি রিভিউ করতে হবে। তখন আমি বইটিকে কিন্তু খুব খুঁটিয়ে দেখার চেষ্টা করি, এবং বেশ কিছু ত্রুটিও এই বইতে আমি পেয়েছি, যেগুলো আমার মনে হয়েছে যে তোমাদের জানা দরকার। এবং স্যারকেও আমি অনেক বিষয় সম্পর্কে জানিয়েছি। তো উনিও চেষ্টা করছেন ওনার তরফ থেকে রেকটিফিকেশন করার। বিশেষ করে বেশ কিছু উত্তরে যেগুলো ভুল বেরিয়েছে সেগুলো উনি চেষ্টা করছেন ব্যক্তিগতভাবে রেকটিফিকেশন করার। উনি বলেছেন যে রেকটিফিকেশন করে উনি সেগুলো তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও ওনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন নিয়ে ডাউট জানাও, তাহলে উনি সেটা রেকটিফাই করে দেবেন বলেছেন। ঠিক আছে, এর বাইরেও যে ত্রুটিগুলো এখানে আলোকপাত না করলেই নয়, আমি কিন্তু সেগুলো বলছি। তো আমি বলবো যে স্যারও সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, যাতে ইন ফিউচারে উনি যদি এই বইটিকে আরেকটি সংস্করণ বা আরেকটু মডিফিকেশান করতে চান, তাহলে আমার এই প্রস্তাবগুলো উনি মাথায় রাখবেন।
আর তোমরাও বিষয়গুলি মাথায় রেখেই কিন্তু বইটি কেনার সিদ্ধান্ত নেবে যে আদৌ এই বইটি তোমাদের জন্য কতটা অ্যাপ্লিকেবল হবে বা সুইটেবল হবে। আলোচনা শুরুতেই আমি বলেছিলাম যে পতিত রায় স্যার দীর্ঘদিন নেট সেট পড়ানোর সাথে যুক্ত আছেন। উনি নিজেও নেট সেট কোয়ালিফাই করেছেন, জিআরএফ কোয়ালিফাই করেছেন, ফলে দীর্ঘদিন ইতিহাসের একটি বিশেষ ধারার সাথে কিন্তু উনি যুক্ত আছেন। প্রচুর ওনার ছাত্রছাত্রী আছে যারা নেট সেট ওনার কাছে প্রিপারেশন নেন, পরীক্ষা দেন এবং তারা সফলও হন। ফলে যেটা হয় আর কি, যে দীর্ঘদিন আমরা একটি নির্দিষ্ট প্যাটার্নের পরীক্ষার সাথে যখন অ্যাসোসিয়েট থাকি তখন আমাদের ভাবনা চিন্তা সেই মুখী হয়ে যায়। তো প্রথম যেটা বুঝতে হবে যে নেট সেট পরীক্ষা আর এসএলএসটি পরীক্ষা কিন্তু সম্পূর্ণ দুটো পৃথক পরীক্ষা। নেট সেটে কোয়ালিফাই করে একজন স্টুডেন্ট সে কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরে গিয়ে পড়াবেন, গবেষণা করবেন, এই রকম ভাবনা চিন্তা রাখা হয়। কিন্তু সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের লেভেলটা তার থেকে অনেকটা নিচে আছে, সিলেবাসও অন্যরকম, প্রশ্নের ধরনও অন্যরকম। তো সেইখানে আমার একটু মনে হয়েছে যে স্যার এই জায়গায় যে একটা সীমারেখা সেইটা কিছু কিছু জায়গায় উনি রক্ষা করতে পারেননি। সেটা হয়তো উনি ওনার অবচেতন মনেই পারেননি, হয়তো উনি চেষ্টা করেছিলেন কিন্তু সেটা উনি পেরে ওঠেননি। যেমন দেখো, এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এখানে উনি বেশ কিছু ভালো উপাদান উল্লেখ করেছেন যেটা আমাদের পরীক্ষাতে কাজে লাগবে, অনেকগুলোই লাগবে। কিন্তু এই পেজে দেখো 13 নম্বর পৃষ্ঠাতে আমি ক্রস দিয়ে রেখেছি, আমি স্যারকেও এটা জানিয়েছি। সঙ্গম সাহিত্যের উপরে এতগুলো প্রশ্ন উনি এখানে রেখেছেন। স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে কিন্তু সঙ্গম যুগ নেই, ফলে এই জায়গাটা এখানে রাখার কোনো প্রয়োজন ছিল না। এতে অযথা বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এই স্পেসটাও নষ্ট হলো। এই জায়গায় আমরা অন্য কিছু প্রশ্নকে ভাবতে পারতাম, এইটা একটা ত্রুটি এখানে। এরপর আরও যে ত্রুটি আমার বারবার মনে হয়েছে তা হচ্ছে ভাষার ব্যবহার। উনি বলেছেন ওনার বইয়ের শুরুতেই যে উনি বিভিন্ন ইংরাজি বইকে ব্যবহার করেছেন। যেহেতু উনি নেট সেট পড়ান তাই বিভিন্ন ইংরাজি বই উনি কনসাল্ট করে থাকেন এবং সেই ইংরাজি বই থেকে যখন ভাষান্তর বা ট্রান্সলেশন করা হয়েছে বাংলাতে, আমার কিন্তু বহু প্রশ্নের যে ট্রান্সলেশন তা খুব একটা সুখপাঠ্য মনে হয়নি। কারণ পড়ার যে একটা আরাম, যে বাংলা শব্দ, বাংলা বাক্য গঠন, বিভিন্ন শব্দবন্ধনী বা বিভিন্ন ওয়ার্ডকে উনি এমনভাবে প্রেজেন্ট করেছেন যেটা সাধারণ বাংলা বইতে আমরা পড়ি না। আমি হয়তো ধরে ধরে বলতে পারবো না, কিন্তু এই বইটি রিভিউ করার জন্য এন্টায়ার বইয়ের অলমোস্ট সমস্ত কোশ্চেন আমি একবার করে চেষ্টা করেছি চোখ বুলিয়ে যাওয়ার। ফলে অনেকবার চোখে পড়েছে, বারবার মনে হয়েছে যে এই ধরনের শব্দ তো বাংলা বইতে ব্যবহার করা হয় না, অথচ এখানে ব্যবহার করা হয়েছে, যেটা পড়তে গিয়ে কিন্তু তোমাদের একটু হোঁচট খেতে হতে পারে। হ্যাঁ, তোমরা যারা ভালোভাবে বিভিন্ন টেক্সট বই পড়ো তারা বুঝে নেবে, বুঝে নিতে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু যেন হোঁচট লাগবে বারবার পড়তে গিয়ে। তো এই একটা সমস্যা আমার মনে হয়েছে যে ট্রান্সলেশনের ক্ষেত্রে বা কিছু কিছু প্রশ্নকে অযথা জটিল করার একটা চেষ্টা যেন করা হয়েছে, এটাও আমার মনে হয়েছে। সেই প্রশ্নগুলি সহজ সরল রাখলেই হতো। মানে কোথাও ওই এসএলএসটির যে একটা লেভেল, সেই লেভেল থেকে ছাড়িয়ে গিয়ে নেট সেটের লেভেলের মাঝামাঝি কিছু একটা করতে গিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। এরপর হচ্ছে বিভিন্ন অধ্যায়ে প্রশ্ন উনি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন, তা সত্ত্বেও আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গা কিন্তু উল্লেখ করা হয়নি যেগুলো উল্লেখ করার প্রয়োজন ছিল। আমি সেগুলো মার্ক করে রেখেছি, পেজ মার্ক, আমি 1 বাই 1 তোমাদের বলার চেষ্টা করছি। যেমন সম্পূর্ণ ঋগ্বৈদিক যুগের যে অধ্যায়টি, সেই অধ্যায়ের আলোচনা আমি মোটামুটি দেখলাম প্রশ্ন আকারের মাধ্যমে। তো এখানে যেটা মনে হয়েছে, তোমরা খেয়াল করবে যে প্রশ্নে অনেক সময় আসে যে ঋগ্বেদে গঙ্গার উল্লেখ কতবার আছে, বা যমুনার উল্লেখ কতবার করা হয়েছে, বা কোনো নির্দিষ্ট দেবতার উল্লেখ কতবার করা হয়েছে। এই রিলেটেড, এই যে সংখ্যা, এই রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু আমি এখানে পাইনি, যেটা অবশ্যই ইনকর্পোরেট করা উচিত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ পেলাম না, তা হচ্ছে ঋগ্বৈদিক বা পরবর্তী বৈদিক যুগে যে উল্লেখযোগ্য নারীরা ছিলেন সেই নারীদের প্রসঙ্গ কিন্তু আমি কোথাও পাইনি, এটা অবশ্যই রাখা উচিত ছিল। এরপর দেখো, ষোড়শ মহাজনপদের অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাটলিপুত্রে কে তার রাজধানী প্রথম স্থানান্তর করেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতন। কিন্তু এই প্রশ্নটা
উনি মিস করে গেছেন। অনেক ডেপথে প্রশ্ন রাখা হয়েছে, অনেক ভালো ভালো প্রশ্ন আছে, বেশ কঠিন প্রশ্নও আছে। আমার মনে হয় সেগুলো দেখলে খুব একটা ক্ষতি নেই। যারা একটু কঠিন প্রশ্ন প্র্যাকটিস করতে চাইছো তারা দেখতেই পারো, কিন্তু এই রকম একটা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশান মিস হওয়াটা খুব একটা কাম্য নয়, যেহেতু উনি ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। ওকে, এরপর দেখো বৌদ্ধ ও জৈন ধর্মের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় এবং কিছু কিছু বিষয় এমন আলোচনা হয়েছে যেটা এসএলএসটির জন্য খুব একটা প্রাসঙ্গিক নয়, সেগুলো তোমরা একটু বেছে পড়বে, ঠিক আছে। তো জৈন ধর্মে যখন আলোচনাটা এলো এক্স্যাক্টলি, তখন কিন্তু একটু যেন কোথায় গুরুত্ব কমে গেল, এবং চতুর্জাম ও পঞ্চ মহাব্রত এই যে বিষয় জৈন ধর্মে, তা কিন্তু আমি মিস করলাম। দিগম্বর ও শ্বেতাম্বরদের নেতৃত্ব কে দিয়েছিলেন সেই বিষয়ে কোনো প্রশ্ন এখানে রাখা হয়নি। গুরুত্বপূর্ণ যে জৈন সাহিত্যগুলো সেইগুলোরও উল্লেখ তেমনভাবে এখানে আসেনি। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো মিসিং নেই, জৈন ধর্মের ক্ষেত্রে। আচ্ছা, আমি তোমাদের যেটা বলছিলাম যে বিভিন্ন শব্দ যেগুলো আমাদের কাছে পরিচিত না, যেমন দেখো এই পেজেই রয়েছে শ্বেতাম্বর ও দিগম্বর। হয়তো যে ইংরাজি বই থেকে উনি দেখে ট্রান্সলেট করেছেন সেই আমরা দিগম্বর পড়তে অভ্যস্ত, এখানে দিগম্বর এইরকম পাবে তোমরা শব্দ, যেগুলো সচরাচর বাংলা বইতে ব্যবহার করা হয় না, বা আমরা বাংলা বইতে পড়িও না। আমাদের মন, আমাদের কান, আমাদের চোখ কিন্তু সেট হয়ে আছে ওই ধরনের বাংলা পড়তে, যেটা এইখানে একটু তোমাদের অসুবিধা হতে পারে। আচ্ছা, এর পরের অংশ দেখো, আলাউদ্দিন খলজির যে সাম্রাজ্য বিস্তার, উনি দেখিয়েছেন যে উনি কত সালে কোন কোন রাজ্য দখল করেছেন বা অভিযান পাঠিয়েছেন, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই রাজ্যের শাসক কে ছিলেন, এটাও কিন্তু জানার দরকার আছে। যখন উনি গুজরাট আক্রমণ করছেন, গুজরাটের শাসক কে ছিলেন, তেলেঙ্গানা যখন আক্রমণ করছেন তার শাসক কে ছিলেন, তার উল্লেখ করে কিন্তু কোনো প্রশ্ন রাখা হয়নি। এসব জায়গায় উনি কিন্তু একটা চার্ট করে দিলেই সবচেয়ে বেটার হতো, এরকম প্রশ্ন উত্তর না করে। এটা আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় অধ্যায়ের শেষে বা মাঝখানে একটা ছোট্ট চার্ট রেখে দিলে মোস্ট সুইটেবল হতো, তাহলে বারবার এমসিকিউ পড়ার দরকার হয় না। ঠিক আছে, এরপর দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আলোচনা এখানে শুরু হচ্ছে, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এখানে আমি মিস করলাম, তা হচ্ছে সম্রাট ঔরঙ্গজেব যখন সিংহাসনে বসছেন তখন অন্যান্য ভাইদের সাথে ওনাকে কিন্তু লড়াই করে সিংহাসনে বসতে হয়েছিল। সেই যে ভাতৃঘাতী লড়াই, এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, সেই জায়গাটা এখানে আমি মিস করেছি। ঔরঙ্গজেবের আলোচনা প্রসঙ্গে রাজপুতদের সাথে ঔরঙ্গজেবের যে সম্পর্ক, তার উপরে কিন্তু প্রশ্ন আমি একদম পেলাম না সেইভাবে। এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ, তো সেটা কিন্তু রাখার প্রয়োজন ছিল। মীর কাসিমের যে আলোচনা এখানে করা হয়েছে, সেখানে একটি গুরুত্বপূর্ণ টপিক আমি মিস করলাম, তা হচ্ছে মীর কাসিম ও ব্যক্তিগত বাণিজ্য। সেখানে মুঙ্গের চুক্তি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। এবং দেখো খেয়াল করে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসেও কিন্তু পরিষ্কার বলা আছে, 11-12-এর যে সিলেবাস, মীর কাসিম, ব্যক্তিগত বাণিজ্য এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের একটু মন দিয়ে ভালোভাবে দেখার প্রয়োজন আছে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এখানে রাখা হয়নি। এর পরের অংশ তোমরা খেয়াল করো, তা হচ্ছে শিখদের সম্পর্কে উনি আলোচনা করেছেন, কিন্তু ইঙ্গ শিখ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অমৃতসরের সন্ধি, তার উল্লেখই নেই। এটা দেখে আমি যথেষ্ট অবাক হয়েছি। ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে উনি এখানে আলোচনা করেছেন। এই অধ্যায়ে কিন্তু রাখা উচিত ছিল সম্পদের নির্গমন, অবশিল্পায়ন, যেটা এখানে নেই। 258 পাতায় কিছু কিছু আছে বিক্ষিপ্তভাবে। এবং ভারতে যে আধুনিক শিল্পের সীমিত উদ্যোগ এবং রেলপথের প্রবর্তন, এর উপরে কিন্তু সেই অর্থে কোনো প্রশ্ন রাখা হয়নি, অথচ 11-12-এর সিলেবাসে এই অংশটা আছে। 1857 মহাবিদ্রোহের যে অধ্যায়, সেখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিস করলাম, তা হচ্ছে কোন কোন ব্রিটিশ সেনাপতিরা বিভিন্ন কেন্দ্রে বিদ্রোহ তারা দমন করেছিলেন বা রিক্যাপচার করেছিলেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, অথচ সেখান থেকে একটি প্রশ্নও রাখা হয়নি। এবং এটাও যদি একটা টেবিল ফরম্যাটে দেওয়া যেত তো মোস্ট সুইটেবল হতো। সিলেবাসে ওয়াহাবি এবং ফরাজি আন্দোলনের উল্লেখ আছে, তার গুরুত্ব আছে। যেখানে উনি বিভিন্ন বিদ্রোহগুলো নিয়ে আলোচনা করেছেন, সেই অংশে ওয়াহাবি আন্দোলনের আলোচনার প্রশ্ন একটাও পাওয়া যায়নি। পরবর্তী 250 পেজে
3টি প্রশ্ন আছে যেটা ঠিক আছে, কিন্তু এসএলএসটির যে সিলেবাস সেই সিলেবাসের সাথে মোটামুটি সম্পর্ক রেখে পলিগারদের উল্লেখ করাই হয়নি। এখানে কাট্টাবোম্বান বিদ্রোহ বলা আছে, যেটা পলিগার উল্লেখ নাম না থাকলে কেউ হয়তো এই জায়গাটা বুঝতেই পারবে না। বরঞ্চ যে সমস্ত বিদ্রোহের উল্লেখ এখানে করা আছে, যা সবগুলো হয়তো প্রয়োজনও ছিল না, যেমন বাখরগঞ্জ বিদ্রোহ, ভেলুথাম্পি বিদ্রোহ, এই যে রামোজি বিদ্রোহ, হো বিদ্রোহ, যেগুলো সিলেবাসে আছে অন্তত সেগুলোকে আগে জোর দেওয়া প্রয়োজন ছিল। এর মধ্যে কিছু থাক বা না থাক অতটা গুরুত্বপূর্ণ ছিল না, সিলেবাস অনুযায়ী আগে এই জায়গার আলোচনাটা খুব জরুরি ছিল। জাতীয় কংগ্রেসের যে চ্যাপ্টার আমি দেখলাম, এখানে যে প্রশ্ন রাখা হয়েছে আমার ইনসাফিসিয়েন্ট মনে হয়েছে। আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখার প্রয়োজন ছিল, প্রশ্ন হতে পারত। তো সেটা স্যার যদি ভাবনা চিন্তা করেন পরবর্তী সংস্করণে। এই মুসলিম লীগ অধ্যায়ের মাধ্যমে উনি কিন্তু যে আধুনিক ভারতের আলোচনা শেষ করেছেন। তো সবটা দেখার পর আমার মনে হয়েছে যে বিংশ শতকের শুরুতেই বা 20-র দশক 30-এর দশকে যে বিভিন্ন বিপ্লবী কার্যকলাপ, তার উপরে কিন্তু সেই ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন মিস করেছি। এছাড়াও শ্রমিক ও কৃষক যে বিদ্রোহগুলো বা কমিউনিস্ট আন্দোলন, তার উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেগুলোও যেন কিছু কিছু আমার কম মনে হয়েছে। তো দেখো, এই বইটি দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে এই বইয়ের প্রাচীন ভারতের অংশ, সুলতানি এবং মুঘল যুগের অংশ যথেষ্ট কাজের, খুব ভালো মানের, খুব রেয়ার কিছু কোশ্চেন পাবে যেগুলো তোমাদের খুব কাজে আসবে। যারা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াশোনা করছো, একটু হাই কোয়ালিটির কোশ্চেন খুঁজছো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব এফেক্টিভ। আমার মনে হয়েছে যে আধুনিক ভারতে এসে কিন্তু উনি কোথাও এই ধারাবাহিকতাকে আর রক্ষা করতে পারেননি। কিছুটা তাড়াহুড়ো হতে পারে, বেশ অনেক কিছুকেই আমি মিস করেছি। যেমন একটা গুরুত্বপূর্ণ টপিককে আমি যেমন মিস করেছি, সেটা হচ্ছে মুঘল যুগের মাঝ বরাবর বা শেষের দিকে বিভিন্ন ইউরোপীয় কোম্পানিগুলো যে ভারতবর্ষে এসছিল, তাদের উল্লেখ সিলেবাসে সেইভাবে না থাকলে ওখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তো সেই জায়গাটা একটা আলাদা অধ্যায় করার দরকার ছিল। এছাড়াও এই জায়গা থেকে কিন্তু সিলেবাস অনুযায়ী সেইভাবে আলোচনাটা আসেনি। যেমন সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্বের কারণ, এটা উনি এই অংশের মধ্যেই কিছুটা রেখে দিয়েছেন, যেটা আলাদা একটা সেপারেট ইউনিট হওয়া দরকার ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সম্প্রসারণ, সেটাকে উনি এমনভাবে আলোচনা করেছেন যেখানে আমার খুব ইনসাফিসিয়েন্ট মনে হয়েছে। যেমন একটা অংশ তোমাদের দেখাই, যেটা প্রয়োজন ছিল না, সেটাতে হাইলাইট আছে, অথচ যার গুরুত্ব দেওয়া দরকার ছিল সেই জায়গায় গুরুত্ব কম হয়েছে। এই চ্যাপ্টারটা দেখো, কোম্পানির শাসনকাল, ব্রিটিশ অধিগ্রহণ ও রাজস্ব নীতি। প্রথম কথা, এই দুটোকে একসাথে রাখা ঠিক হয়নি। ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণকে আমরা একটা আলাদা ইউনিট করতে পারি, আর রাজস্ব নীতিকে আলাদা ইউনিট করতে পারি। তো যাই হোক, এটা করা হয়নি। এখানে রিং ফেন্স নীতি নিয়ে উনি এতগুলো প্রশ্ন রেখেছেন। প্রথম কথা, সিলেবাসে রিং ফেন্স নীতির কথা বলাই নেই। এখানে কেবলমাত্র অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্যবিলোপ নীতির কথা বলা আছে। তো আমি ধরে নিচ্ছি যে উনি জানানোর জন্য রিং ফেন্স পলিসিকে উনি জানাবেন। তো একটা দুটো প্রশ্ন মোর দ্যান এনাফ, ঠিক আছে, পরীক্ষার্থীরা জানলো। এটাই হচ্ছে সমস্যা, যে নেট সেটের সিলেবাসের থেকে সরে এসে এসএলএসটির এক্স্যাক্ট যে সিলেবাস, তার সাথে ইনকর্পোরেট করতে গিয়ে কোথাও যেন একটু মিসম্যাচ হয়ে গেছে, একটু তাল কেটে গেছে। এবং যেখানে অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, আমার মনে হয় যে আরও হয়তো কিছু প্রশ্ন রাখলেই রাখা যেত, তো সেটা আছে। এরপরে এখানেই ভূমি রাজস্ব ব্যবস্থা শুরু হয়ে গেছে, এটাকে সম্পূর্ণ সেপারেট একটা ইউনিট করার দরকার ছিল। তো যেটা বলার, যে স্যারের বইয়ের একটা বড় দুর্বল অংশ হচ্ছে এই আধুনিক ভারতের ইতিহাসের অংশটা। এই জায়গাটা আরেকটু অর্গানাইজড, আরেকটু কম্পোজড, এবং এসএলএসটির যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী পরপর ইউনিট ভাগ করে আরও কিছু প্রশ্ন রাখার প্রয়োজন ছিল। অনেক এরিয়া এমন আমার চোখে পড়েছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মিসিং। ইউরোপের ইতিহাস খুব সুন্দরভাবে প্রথমে আলোচনা এবং এমসিকিউও যথেষ্ট ভালো, কিন্তু যেটা একটা গুরুত্বপূর্ণ টপিক আমি মিস করলাম, যেটা অনেকেই বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না বা সিলেবাসে সেইভাবে উল্লেখ করা নেই, সেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ এবং বলকান সমস্যা। এই অংশটা থেকে কিন্তু এর আগেও এসএলএসটিতে অনেকবার প্রশ্ন এসছে, খুব গুরুত্বপূর্ণ। যতই উল্লেখ করা না থাক, সেই জায়গাটা কিন্তু আমাদের পড়তেই হবে, খুব মন দিয়ে পড়তে হবে। তো এই বইতেও আমি দেখলাম যে সেই জায়গাটা কিন্তু মিসিং। আর একদম শেষে
এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এটা আমার খুব একটা রেলিভেন্ট মনে হয়নি, প্রয়োজনই ছিল না। এখানে অনেকগুলো পাতা নষ্ট হয়েছে, অনেকগুলো পাতা। এবং এটা বেসিক্যালি যারা নেট পরীক্ষা দেবে বা সেট পরীক্ষা দেবে তাদের জন্য খুব সুইটেবল। এসএলএসটির জন্য এতগুলো পাতা ভরে এই অংশটা না দিলেই ভালো হতো। তো এই হচ্ছে স্যারের বইটি সম্পর্কে মোটামুটি আমার একটি ধারণা। যদি কনক্লুশন করতে চাই তাহলে বলবো যে এখনও পর্যন্ত যতগুলো এসএলএসটির বই আমি দেখেছি, সবচেয়ে ধারাবাহিকভাবে সিলেবাসকে মেনটেন করে লেখার চেষ্টা করা হয়েছে এই বইটি। বেশ কিছু প্রশ্নের ভুল উত্তর চোখে পড়েছে, প্রচুর বলবো না, কিন্তু বেশ কিছু পড়েছে। সেগুলো আমি স্যারকে সরাসরি জানিয়েছি, উনি কিছু উত্তর অ্যাডমিট করেছেন এবং উনি বলেছেন যে সেগুলো উনি পার্সোনালি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন। তো সেই দিকটা যদি হয়ে যায় তাহলে এই বইয়ের যে প্রশ্নের গভীরতা সেটা কিন্তু যথেষ্ট ভালো। বেশ কিছু ভালো ভালো প্রশ্ন তোমরা পাবে এবং সবচেয়ে ভালো জিনিস, ধারাবাহিকভাবে একটা প্র্যাকটিস করার সুযোগ এই বইটি কিন্তু করে দিচ্ছে। তো মোটামুটি বইটাকে তোমরা দেখলে এর ভালো দিক মন্দ দিক সবটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করছি যে এই বইটি নির্বাচনের আগে বা কেনার আগে আমার এই ওপিনিয়ন বা এই রিভিউ তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।